তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিকিউর প্রিপারেশান। তো আজকে আমরা তাপ সংক্রান্ত ঘটনা বলি অর্থাৎ মাধ্যমিক ভৌত বিজ্ঞান পড়ব চ্যাপ্টার নাম্বার 4। এই চ্যাপ্টারতে কী আছে না, আমরা আগের দিন পড়ে এসেছি গ্যাসের আচরণ, সেখানে যতটা সহজ করে বুঝেছি এই চ্যাপ্টার ঠিক ততটাই সহজ করে বুঝবো। ভৌত বিজ্ঞান মুখস্থ কিছু নেই, এই চ্যাপ্টার কিচ্ছু মুখস্থ করতে হবে না, একবার ক্লাসটা করো বুঝতে পারবে খুব সহজে। তো আমরা এখানে পড়বো কি তাপ সংক্রান্ত ঘটনা বলি। তো তাপ কি? তাপ হলো এক ধরনের শক্তি যা কোনো বস্তু গ্রহণ করলে গরম হয়ে যায় এবং বর্জন করলে বস্তুটা ঠান্ডা হয়ে যায়, এটা হলো তাপ। তো তাপ প্রয়োগ করলে সমস্ত বস্তুই প্রসারিত হয়, অর্থাৎ আয়তনে বাড়ে কিংবা ক্ষেত্রফল বাড়ে কিংবা দৈর্ঘ্য বরাবর বেড়ে যায়। অর্থাৎ তাপ প্রয়োগ করলে বস্তু বৃদ্ধি পায়, এটাকে বলা হয় তাপীয় প্রসারণ। ঠিক আছে, তো চলো শুরু করা যাক চ্যাপ্টারে কী আছে। তো এই চ্যাপ্টারে আমরা পড়তে গিয়ে আমরা তিনটে জিনিস পড়বো, অর্থাৎ কঠিন পদার্থ, গ্যাসীয় পদার্থ এবং তরল পদার্থ। এই তিনটে পদার্থই আমরা আলাদাভাবে তাপ দেব এবং তাপ দেওয়ার ফলে এই পদার্থগুলো সব প্রসারিত হবে। তো কিভাবে প্রসারিত হবে? প্রথমত একটা দৈর্ঘ্য বরাবর একটা পদার্থ নিলাম, একটা দৈর্ঘ্য আছে একটা পদার্থের, তো সেরকম একটা কঠিন পদার্থ নিলাম। তো এই কঠিন পদার্থটা যদি আমি তাপ দিই তাহলে কী হবে বলতো? না এই কঠিন পদার্থ কিছুটা বেড়ে যাবে নাকি? এই কঠিন পদার্থটা তাপ দিলে কি কঠিন পদার্থটা কিছুটা বেড়ে যাবে। এই ঘটনাকে বলা হয় তাপের প্রসারণ বা কঠিন পদার্থের উপর তাপের প্রসারণ। এখন আমার এখানে লাগবে কি? এক নম্বর হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ, দৈর্ঘ্য প্রসারণ, ঠিক আছে, দৈর্ঘ্য প্রসারণ। নাম্বার 2 কী লাগবে? ক্ষেত্র প্রসারণ, ক্ষেত্র প্রসারণ। তারপর আমার আরেকটা লাগবে, সেটা হচ্ছে আয়তন প্রসারণ। আয়তন প্রসারণ কেমন? প্রসারণ। তো এই তিনটা আমি এক এক করে বোঝাচ্ছি, দেখো খুব সহজ জিনিস, নিজের মতো করে বলবে, কখনো বই মুখস্থ করবে না। দৈর্ঘ্য প্রসারণ কাকে বলে বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? গুণাঙ্ক এটা হচ্ছে যে একটা কঠিন পদার্থে তাপ দিলে সেটা দৈর্ঘ্য বরাবর কী হয়? বেড়ে যায়। মনে করা যাক এটা একটা কঠিন পদার্থ, এটা ধাতব পদার্থ, এটা তাপের সুপরিবাহী। তো একে তাপ দিলে কী হবে? এ দৈর্ঘ্য বরাবর বেড়ে যাবে, সামনের দিকে কিংবা পিছনের দিকে বেড়ে যাবে। এই ঘটনাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ। এখন এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলা হয়? দেখো এই পদার্থটা যদি ছোট হয় তাহলে তাপ দিলে একটা নির্দিষ্ট পরিমাণে বাড়বে, যদি পদার্থটা বেশি তাপ দেয় তাহলে আরও একটু বেশি বাড়তে পারে। অতএব তাপটা আমার নির্দিষ্ট পরিমাণে দিতে হবে আর এই দৈর্ঘ্যটাও নির্দিষ্ট নিতে হবে। তাই বলার সময় আমরা খুব সহজে বলবো দৈর্ঘ্য প্রসারণ কাকে বলে। না আমি লিখে নিচ্ছি, তোমরা একটু লিখে নাও আমার সঙ্গে সঙ্গে, আর সহজে পড়বে। মনে করা যাক এখানে একক দৈর্ঘ্য একটা পদার্থ নিলাম। কতটা দৈর্ঘ্যের? দৈর্ঘ্য হচ্ছে মনে করা যাক একক, অর্থাৎ 1 সেমি হতে পারে অথবা 1 মিটার, যাই হবে 1 হবে, অর্থাৎ একক দৈর্ঘ্য একটা পদার্থ নিলাম। এবার এই পদার্থের উষ্ণতা আমি 1 ডিগ্রি সি বাড়ালাম। কতটা বাড়াবো? 1 ডিগ্রি, যা ছিল তাছাড়া 1 ডিগ্রি বাড়ালাম। অর্থাৎ মনে করা যাক এখন তাপমাত্রা আছে 25 ডিগ্রি সি, এবার আমি বাড়িয়ে করলাম কত? 26 ডিগ্রি সি। তাহলে বাড়লো কত? 1 ডিগ্রি। তাহলে একক দৈর্ঘ্যে কোনো পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি সি বাড়ালে এর দৈর্ঘ্য বরাবর যতটা প্রসারণ হবে, এর দৈর্ঘ্য বরাবর কী হবে? যতটা প্রসারণ হবে তাকেই বলা হবে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কী তাহলে আমি একটু লিখে নিচ্ছি এখানে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। গুণাঙ্ক কি না, আবার বলছি যে একক দৈর্ঘ্যে কোনো পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি সি বা একক পরিমাণ বৃদ্ধি করলে, কি বললাম? একক দৈর্ঘ্যে কোনো পদার্থের বা কোনো কঠিন পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি সি বৃদ্ধি করলে যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ হয় বা দৈর্ঘ্য বরাবর বৃদ্ধি পায়, কি বলবো? বা একক দৈর্ঘ্যের কোনো পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি বাড়ালে বা একক পরিমাণে বাড়ালে ওই কঠিন পদার্থের দৈর্ঘ্য বরাবর যে প্রসারণ হয় সেটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। নিজের মতো করে বলবে, কখনো মুখস্থ করবে না, খুব সহজভাবে বলবে। আমি আবার বলছি, দেখো নিজের মতো করে, যে কোনো কঠিন পদার্থের বা একক দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি সি বৃদ্ধি করলে ওই কঠিন পদার্থের দৈর্ঘ্য বরাবর যতটা বাড়ে বা ওই কঠিন পদার্থের দৈর্ঘ্য বরাবর যতটা প্রসারণ হয় তাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। আমি এটা লিখে দিচ্ছি,
আমার মতো করে তুমি তোমার মতো করে মুখস্থ করবে, একদম আমারটাও মুখস্থ করবে না, এমনকি বইয়েরটাও মুখস্থ করবে না, নিজের মতো করে। শর্ত কি, একক দৈর্ঘ্য দিতে হবে আর উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করতে হবে, অর্থাৎ 1°C বৃদ্ধি করতে হবে। তাহলে যতটা বাড়বে সেটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। লিখছি দেখো, একক দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের উষ্ণতা 1°C বৃদ্ধি করলে ওই পদার্থের দৈর্ঘ্য বরাবর যে প্রসারণ ঘটে তাকে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলা হয়। কি বলা হয়? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলা হয়। আমি আবার বোঝাচ্ছি দেখো, একক দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্যটা কত হতে হবে? 1 সেমি কিংবা 1 মিটার কিংবা 1 ফুট, যা নেবে 1 নেবে। একক দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের উষ্ণতা 1°C বৃদ্ধি করবো, অর্থাৎ যতটা ছিল তাছাড়া 1°C বৃদ্ধি করলে ওই পদার্থের দৈর্ঘ্য বরাবর যে প্রসারণ ঘটে, অর্থাৎ ওই পদার্থের দৈর্ঘ্য বরাবর যতটা বৃদ্ধি ঘটে তাকে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলা হয়। খুব সহজ, নিজের মতো করে বলবে, দৈর্ঘ্যটা একক রাখবে আর উষ্ণতাও 1° বাড়াবে। একদম নিজের মতো করে বলার চেষ্টা করো বারবার। আমারও মুখস্থ করতে হবে না, বইও মুখস্থ করতে হবে না, যে একক দৈর্ঘ্যে কোনো কঠিন পদার্থে 1° উষ্ণতা বৃদ্ধি করলে, বা এখানেও বলতে পারি একক উষ্ণতা বৃদ্ধি করলে, এটাও বলতে পারতাম। একক দৈর্ঘ্যে কোনো কঠিন পদার্থের উষ্ণতা 1° বৃদ্ধি করলে যে পরিমাণ দৈর্ঘ্য বরাবর প্রসারণ ঘটে তাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। ক্লিয়ার? বোঝা গেল? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক একদম সহজ। এরপরে কি বোঝাবো আমরা? ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। দেখো, ওটাও খুব সহজে আমি বুঝিয়ে দিচ্ছি। মুখস্থ কিচ্ছু করবে না, মুখস্থ করলে সব ভুলে যাবে, পরীক্ষা পর্যন্ত যাবে না। তো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, এরপরে হবে কি? ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, ঠিক আছে? দেখো, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক মানে কি? যেটা দৈর্ঘ্য বরাবর নিয়েছিলাম সেটা আবার ক্ষেত্রফল নেব। অর্থাৎ মনে করা যাক, এই একটা পদার্থ নিলাম যার দৈর্ঘ্য 1 সেমি আর প্রস্থ 1 সেমি, তাহলে এর ক্ষেত্রফল কত হয়? দৈর্ঘ্য গুণ প্রস্থ করলে ক্ষেত্রফল, তো মানে 1 গুণ 1 মানে কি 1 সেমি স্কয়ার ক্ষেত্রফল। বা 1 মিটার দৈর্ঘ্য নিলাম, 1 মিটার প্রস্থ নিলাম, ক্ষেত্রফল কত হবে? 1 মিটার স্কয়ার। অর্থাৎ এর ক্ষেত্রফলটা কি হলো? একক হলো না? তাহলে এই একক ক্ষেত্রফলে যতটা প্রসারণ হবে সেটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ। তো ওখানে বলার সময় উষ্ণতা কতটা বৃদ্ধি করাবো? 1°C। তাই বলার সময় বলবো, একক ক্ষেত্রফলে কোনো কঠিন পদার্থের উষ্ণতা 1° বৃদ্ধি করলে, একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো কঠিন পদার্থের উষ্ণতা 1°C বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল বরাবর যে প্রসারণ ঘটে তাকে বলা হয় ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। আবার বলছি দেখো, যে একক ক্ষেত্রফলে কোনো কঠিন পদার্থের উষ্ণতা 1°C বৃদ্ধি করলে যে পরিমাণ প্রসারণ ঘটে তাকে বলা হয় ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। একদম নিজের মতো করে। ক্ষেত্রফল কি? একক হতে হবে। একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো কঠিন পদার্থের উষ্ণতা 1°C বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল বরাবর যে পরিমাণ বৃদ্ধি ঘটে তাকে বলা হয় ক্ষেত্র প্রসারণ। কেমন? এটা মনে করা যাক একক ক্ষেত্রফল। এবার তাপ দিলে কী হবে? এই বরাবর বাড়বে, আর এদিকে কিংবা ওইদিকেও তো কিছুটা বাড়বে নাকি? তাহলে ক্ষেত্রফলই বাড়লো না? দেখো তো, এদিকে দৈর্ঘ্য বাড়লো, প্রস্থও তো কিছুটা বাড়লো, তাহলে ক্ষেত্রফল বরাবর বাড়লো। তো সেটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ। আমি সহজে লিখছি, এটাও দেখো সহজে লিখে দিচ্ছি। একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো কঠিন পদার্থের উষ্ণতা 1°C বৃদ্ধি করলে
1°C বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল বরাবর যে প্রসারণ ঘটে তাকে কি বলা হয়? তাকে বলা হয় ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। তাকে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলা হয়। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলা হয়। প্রসারণ গুণাঙ্ক বলা হয়। ঠিক আছে, বলা হয়। আমি আমার মতো লিখলাম, তুমি তোমার মতো করে মুখস্থ করবে। একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো কঠিন পদার্থের উষ্ণতা 1° বৃদ্ধি করলে, 1°C বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল বরাবর যে প্রসারণ ঘটে তাকে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলা হয়। তুমি নিজের মতো করে ক্ষেত্রফল কত রাখবে? একক পরিমাণ, অর্থাৎ 1 সেমি স্কোয়ার কিংবা 1 মিটার স্কোয়ার, এরকম ক্ষেত্রফল বিশিষ্ট কোনো একটা কঠিন পদার্থ, তার উষ্ণতা বৃদ্ধি করলাম কতটা? 1°C। তাহলে তার ক্ষেত্রফল বরাবর বেড়ে যাবে কিছুটা, সেই ক্ষেত্রফল বরাবর প্রসারণ কি বলা হবে? ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। তাই নিজের মতো করে যে একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো কঠিন পদার্থের উষ্ণতা একক পরিমাণ বা 1°C বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল বরাবর যে প্রসারণ ঘটে বা ক্ষেত্রফল বরাবর যে বৃদ্ধি ঘটে তাকে বলা হয় ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। কমপ্লিট। সেমভাবে আয়তন প্রসারণ গুণাঙ্কটা আমি করব। দেখো, খুব সহজভাবে মনে রাখবে, নিজের মতো করে লিখবে, কখনো মুখস্থ করবে না। মুখস্থ করলে পরীক্ষা পর্যন্ত যাবেই না সে মুখস্থ, ও ভুলে যাবে সবাই। তো এরপরে কী হবে? আয়তন প্রসারণ গুণাঙ্ক। আয়তন প্রসারণ গুণাঙ্ক। আয়তন প্রসারণ গুণাঙ্ক কি? দেখো, একটা পদার্থের, মনে করা যাক কঠিন পদার্থ আছে, তার কি একটা আয়তন থাকতে পারে যে 3D হয়, মানে এরকম একটা বাক্স মতো আছে। এবার সেই পদার্থকে আমি যদি তাপমাত্রা বাড়াই তাহলে কী হয়? তার দৈর্ঘ্য বরাবর বাড়বে, প্রস্থ বরাবর বাড়বে, আবার উচ্চতা বরাবর বাড়বে। তো অর্থাৎ আয়তন বাড়ছে না? সেই আয়তন বাড়াকে বলা হয় আয়তন প্রসারণ গুণাঙ্ক। খুব সহজ। যদি একটা তরল পদার্থ হয় তারও একটা আয়তন থাকে, সেই তরল পদার্থেরও আয়তন বাড়তে পারে। তো আমরা এখানে বলবো সেমভাবে একক আয়তন, অর্থাৎ একক আয়তনের কোনো পদার্থের, এখানে কঠিন বা তরল হতে পারে না, শুধু আয়তন শুধু কঠিনের থাকে না, তরলেরও থাকে, গ্যাসেরও থাকে। নির্দিষ্ট না থাকলেও যে পাত্রে রাখা সেই পাত্রের অন্তত হয়। তাই বলবো কি না, একক আয়তনে কোনো পদার্থের উষ্ণতা 1°C বৃদ্ধি করলে, একক আয়তনের কোনো বস্তুর উষ্ণতা 1°C বৃদ্ধি করলে তার আয়তন বরাবর যে প্রসারণ হয় তাকে বলা হয় আয়তন প্রসারণ গুণাঙ্ক। কি বললাম? একক আয়তনে কোনো বস্তুর উষ্ণতা 1° বৃদ্ধি করলে যে পরিমাণ আয়তন প্রসারণ হয় তাকে বলা হয় আয়তন প্রসারণ গুণাঙ্ক। আমি আমার মতো আবার লিখে দিচ্ছি একটা, দেখো খুব সহজেই বুঝতে পারবে। তা লিখছি, দেখো না, একক আয়তনে কোনো পদার্থের উষ্ণতা 1°C বৃদ্ধি করলে তার আয়তন বৃদ্ধি করলে তার যে পরিমাণ আয়তন প্রসারণ ঘটে, যে পরিমাণ আয়তন প্রসারণ ঘটে তাকে আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। ঠিক আছে, কি বললাম? আয়তনটা লাগবে একক আয়তনে কোনো পদার্থের, এখানে কঠিন দেয়নি, খাওয়া দেয়নি না, আয়তন শুধু কঠিনের থাকে না, সবারই থাকে। তো একক আয়তনে কোনো পদার্থের উষ্ণতা 1°C বৃদ্ধি করলে, অর্থাৎ 1°C বৃদ্ধি করলে যে পরিমাণ আয়তন প্রসারণ ঘটে তাকে আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। আবার বলছি, দেখো, একক আয়তনে কোনো পদার্থের উষ্ণতা 1°C বৃদ্ধি করলে যে পরিমাণ আয়তন প্রসারণ ঘটে তাকে বলা হয় আয়তন প্রসারণ গুণাঙ্ক। তো তিনটে নিজের মতো করে বলতে পারবে। আমি আবার তিনটে বলছি, দেখো। প্রথমে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। একক দৈর্ঘ্যে কোনো পদার্থের উষ্ণতা 1°C বৃদ্ধি করলে, কি বললাম? একক দৈর্ঘ্যের কোনো পদার্থের উষ্ণতা 1°C বৃদ্ধি করলে ওই পদার্থের দৈর্ঘ্য বরাবর যে প্রসারণ ঘটে তাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। ঠিক ক্ষেত্র প্রসারণ কি?
একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো কঠিন পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি সি বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল বরাবর যে প্রসারণ ঘটে তাকে বলা হয় ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। ঠিক সেমভাবে আয়তন প্রসারণ গুণাঙ্ক, একক আয়তন বিশিষ্ট কোনো পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি সি বৃদ্ধি করলে তার আয়তন বরাবর যে প্রসারণ ঘটে তাকে বলা হয় আয়তন প্রসারণ গুণাঙ্ক। কমপ্লিট, তিনটে বোঝা। হ্যাঁ, এরপরে আমরা দেখব এদের একটার আমরা রাশিমালা নির্ণয় করব, তিনটে একই রকম হবে। তারপরে সেই রাশিমালা থেকে আমরা কি করব না এই আয়তন প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের এককগুলো নির্ণয় করব। তো এটা একটু ভালো করে নিজেরা প্র্যাকটিস করো, তারপরে দেখো। সরি, এখানে লিখতে গিয়ে আমি আয়ন লিখেছি, এটা আয়তন হবে, এটা একটু দেখে নেবে, নাহলে লিখতে পারবে না, লিখতে গিয়ে সমস্যা হবে। তো এটা ভালো করে লিখে নিতে পারো তোমরা, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটা লিখে নিতে পারো অথবা নিজেদের মতো করে মুখস্থ করতে পারবে, খুব সহজ জিনিস, সমস্যা নেই। তো ফ্রেন্ডস, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের রাশিমালা নির্ণয় করবো। দেখো, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? যে একক দৈর্ঘ্যে কোনো কঠিন পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি সি বৃদ্ধি করলে তার দৈর্ঘ্য বরাবর যে প্রসারণ ঘটে তাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, নিজের মতো করে। এবারে দেখো, মনে করি এ বি একটি কঠিন পদার্থ, তার প্রথম অবস্থায় এ বি যে কঠিন পদার্থ আছে তার দৈর্ঘ্য L1 ধরলাম, L1 একটা ধরে নিলাম। এবার একে যদি আমি তাপমাত্রা, এর L1 দৈর্ঘ্য আর তাপমাত্রা হচ্ছে T1 ডিগ্রি সি, কতটা? T1 ডিগ্রি সি। এবারে আমি এর উষ্ণতা বা তাপমাত্রাকে আমি এই T1 থেকে বাড়িয়ে করে দিলাম T2 ডিগ্রি, কত? T2 ডিগ্রি সি। এই T2 ডিগ্রি সি করার জন্য এর কি দৈর্ঘ্য বরাবর প্রসারণ ঘটবে? ঘটবে তো নাকি? তাহলে এই পর্যন্ত প্রসারিত হবে, এখন এইটুকু প্রসারিত হবে। তো এখন ধরলাম এখন এই পথটার দৈর্ঘ্য হয়েছে L2, কতটা হয়েছে? L2। তাহলে কি বললাম যে এ বি একটি পরিবাহী, তার দৈর্ঘ্য হচ্ছে L1 এবং তাপমাত্রা হচ্ছে T1 ডিগ্রি সি। এবং এখন এই T1 থেকে বাড়িয়ে T2 ডিগ্রি সি করেছি, করার জন্য দৈর্ঘ্য হয়ে গেছে এখন পুরোটা, মানে এখান থেকে এই পর্যন্ত হয়ে গেছে L2। ঠিক আছে, তাহলে দেখো এই কঠিন পদার্থটার দৈর্ঘ্য বরাবর কতটা বেড়েছে, তাহলে অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ কতটা হয়েছে? দৈর্ঘ্য প্রসারণ কতটা হয়েছে? প্রসারণ হয়েছে, দেখো এখন হয়েছে L2 আর ছিল আগে কত? L1, তাহলে L2 মাইনাস L1, তো এইটা বৃদ্ধি পেয়েছে, তো এটা বৃদ্ধি পেয়েছে। এবং দৈর্ঘ্য প্রসারণ এতটা হয়েছে, তাপমাত্রা কতটা বৃদ্ধি পেয়েছে? না, তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, দেখো উষ্ণতা বৃদ্ধি লিখছি, উষ্ণতা বৃদ্ধি কতটা হয়েছে? না, আগে ছিল তাপমাত্রা T1 ডিগ্রি আর এখন বেড়ে হয়েছে T2 ডিগ্রি, তাহলে বেড়েছে কতটা? T2 মাইনাস T1, তো এটা বেড়ে গেছে তো। হ্যাঁ, T2 মাইনাস T1 ডিগ্রি হয়ে গেছে, মানে এটা বেড়েছে, এখন হয়েছে এটা আর আগে ছিল এটা, এটা এখন কি হলো? তাহলে এটা বেড়ে গেল। দেখো দৈর্ঘ্য প্রসারণ কতটা হয়েছে? না, L1 দৈর্ঘ্যে T2 মাইনাস T1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে, এত ডিগ্রি সি উষ্ণতা বৃদ্ধিতে দৈর্ঘ্য প্রসারণ কতটা? ভালো করে দেখো, L1 দৈর্ঘ্য ছিল প্রথম, উষ্ণতা বৃদ্ধি করে গিয়ে T2 মাইনাস T1, এতে প্রসারণ হয়েছে কতটা? ইকুয়ালস টু L2 মাইনাস L1, তো এটা প্রসারণ হয়েছে তো। হ্যাঁ, L2 মাইনাস L1। দেখো এখানে L1 দৈর্ঘ্যে উষ্ণতা কতটা? যদি 1 ডিগ্রি সি করতাম, কতটা? 1 ডিগ্রি সি, এর জায়গায় 1 হলে কি এটা তলায় চলে যাবে, দৈর্ঘ্য প্রসারণ কতটা হতো? না, L2 মাইনাস L1 ডিভাইডেড বাই, দেখো T2 মাইনাস T1, না T2 মাইনাস T1, তো এটা তো ছিলই, এর তলায় এটা চলে যাবে ঐকিক নিয়মে 1 ডিগ্রি হলে। এবারে কি হয়, আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কি দিয়েছি? একক দৈর্ঘ্য, অর্থাৎ L1 দৈর্ঘ্যে প্রসারণ আছে এখন এতটা 1 ডিগ্রি সি উষ্ণতা বৃদ্ধিতে। আর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হিসাব কি? দৈর্ঘ্য একক লাগবে, উষ্ণতা একক লাগবে, তো উষ্ণতা একক হয়ে গেছে, আর দৈর্ঘ্য কতটা লাগবে? 1। তাহলে 1 এ কতটা হবে? না, 1 ডিগ্রি সিতে হবে, এটা এক তলায় 1 হয়েছে মানে এটাকে নিচে চলে যাবে, তাহলে আছে কি L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 T2 মাইনাস T1, অর্থাৎ দেখো দৈর্ঘ্য প্রসারণ বাই প্রাথমিক দৈর্ঘ্য, না এটা L1 কি প্রথম অবস্থায় দৈর্ঘ্য ছিল, তো দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু উষ্ণতা বৃদ্ধি, এটা হচ্ছে কি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের রাশিমালা। ঠিক আছে, কি দেখলাম? না, L1 দৈর্ঘ্যে T2 মাইনাস T1 ডিগ্রি উষ্ণতা
ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, লেখা হয়নি, তাপমাত্রায় দৈর্ঘ্য প্রসারণ L2 মাইনাস L1। L1 দৈর্ঘ্যে 1°C তাপমাত্রায় দৈর্ঘ্য প্রসারণ কতটা? L2 মাইনাস L1 ডিভাইডেড বাই এটা T2 মাইনাস T1। এটার জায়গায় 1 করলে কি এটা নিচে চলে যাবে? তা চলে গেল। তাহলে আমরা কি দেখলাম যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের রাশিমালা হলো দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু উষ্ণতা বৃদ্ধি। ঠিক আছে, এটা একটু কষ্ট করে লিখে নাও, আমি একটু মুছে দেবো, যে আমি উপরে লিখবো। ঠিক আছে, এটা করার দরকার নেই যদি মনে হয়, শুধু এই রাশিমালাটা এইভাবে মুখস্থ রাখবে যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, প্রসারণ গুণাঙ্ক ইকুয়ালস টু কী পেলাম? হ্যাঁ পেলাম, দেখছি দৈর্ঘ্য বৃদ্ধি, দৈর্ঘ্য বৃদ্ধি নাকি উপরে দৈর্ঘ্য বৃদ্ধি, নিচে কি প্রাথমিক দৈর্ঘ্য, প্রাথমিক দৈর্ঘ্য মানে প্রথম অবস্থায় দৈর্ঘ্য কত ছিল ইনটু কতটা হচ্ছে দেখো, ইনটু কতটা উষ্ণতা বৃদ্ধি বা তাপমাত্রা বৃদ্ধি, উষ্ণতা বৃদ্ধি। তাহলে কি পেলাম? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান কি দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য ইনটু উষ্ণতা বৃদ্ধি পেলাম না? হ্যাঁ, তো এটা খুব সহজে বুঝতে পারলো। এবার এরপরে যেটা হবে সেটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। তো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক যদি আমি এই একই নিয়মে ঐকিক নিয়মে করি তাহলে আমরা দেখতে পাবো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক হচ্ছে প্রসারণ গুণাঙ্ক সমান দেখা যাবে এখানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের দৈর্ঘ্য বৃদ্ধি, এখানে হবে কি ক্ষেত্রফল বৃদ্ধি, ক্ষেত্রফল বৃদ্ধি ডিভাইড বাই প্রাথমিক ক্ষেত্রফল ইনটু উষ্ণতা বৃদ্ধি। ঠিক সেমভাবে আয়তন প্রসারণ করলে একই হবে, আয়তন প্রসারণ গুণাঙ্ক, প্রসারণ কি গুণাঙ্ক কী হবে না? প্রথমে তো কী হবে? আয়তন বৃদ্ধি, আয়তন বৃদ্ধি ডিভাইডেড বাই প্রাথমিক আয়তন, প্রাথমিক আয়তন ইনটু উষ্ণতা বৃদ্ধি। ঠিক আছে, একই না? দেখো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য ইনটু উষ্ণতা বৃদ্ধি, ক্ষেত্র প্রসারণ ক্ষেত্রফল বৃদ্ধি বাই প্রাথমিক ক্ষেত্রফল ইনটু উষ্ণতা বৃদ্ধি, আয়তন প্রসারণ গুণাঙ্কের প্রাথমিক আয়তন ইনটু উষ্ণতা বৃদ্ধি। একই রকমভাবে আছে প্রাথমিক দৈর্ঘ্য, প্রাথমিক ক্ষেত্র, প্রাথমিক আয়তন মানে কি প্রথম অবস্থা কত ছিল। তো এটা দেখলাম কি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এই রাশিমালা, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এই রাশিমালা, আয়তন প্রসারণ গুণাঙ্কে এই রাশিমালাটা। তো দেখো এই তিনটে কিন্তু মোটামুটি একই। এবারে দেখো এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আমরা আলফা অক্ষর দ্বারা ডিনোট করতে পারি, কি আলফা। আর ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ককে আমরা বিটা দিয়ে ডিনোট করতে পারি, কি দিয়ে বিটা। আর আয়তন প্রসারণ গুণাঙ্ককে আমরা গামা দিয়ে ডিনোট করতে পারি। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা আর আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা, এই তিনটে দ্বারা ডিনোট করতে পারি। অর্থাৎ আলফা ইকুয়ালস টু কি দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য ইনটু উষ্ণতা বৃদ্ধি, বিটা ইকুয়ালস টু কি ক্ষেত্রফল বৃদ্ধি বাই প্রাথমিক ক্ষেত্রফল ইনটু উষ্ণতা বৃদ্ধি, আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা ইকুয়ালস টু কি না আয়তন বৃদ্ধি বাই প্রাথমিক আয়তন ইনটু উষ্ণতা বৃদ্ধি। তো এটা তুলে নাও। এরপরে কি হবে না এই তিনটের ভিতরে খুবই সম্পর্ক আছে, খুব সহজ। তো তার আগে আমরা দেখবো এই তিনটের একক বার করবো। তো একক বের করা খুব সহজ, আমি একটাকে বার করছি, প্রত্যেকটা একই হবে। ঠিক আছে, আমি ওটাকে বার করছি উপরেরটা। তো দেখো প্রথমত উষ্ণতাকে আমি ডিগ্রি সেন্টিগ্রেড বা কেলভিনেও লিখতে পারি। তো আমি এখানে লিখছি, দেখো এখান থেকে দেখো তো এই আলফার একক কী হবে? দৈর্ঘ্য বৃদ্ধি। তা দৈর্ঘ্য যেটা বৃদ্ধি পাবে সেটাও তো একটা দৈর্ঘ্য। তো তাহলে মনে করা যাক এটা 1 সেন্টিমিটার নিয়েছিলাম, কতটা 1 সেন্টিমিটার, তাহলে যেটা বাড়লো সেটাও সেন্টিমিটার যাবে। তো অর্থাৎ এককটা কী হবে? দৈর্ঘ্য বৃদ্ধি মানে সেন্টিমিটার, তো সেমি। ঠিক আছে, ডিভাইডেড বাই প্রাথমিক দৈর্ঘ্য, প্রথম দৈর্ঘ্য যেটা ছিল সেটাও তো একক ছিল সেমি নাকি, তাহলে সেমি ইনটু
উষ্ণতা বৃদ্ধি কি আমি ডিগ্রি সেন্টিগ্রেড কিংবা কেলভিন যে কোনো একটা লিখতে পারি, ডিগ্রি সি লিখতে পারি অথবা কেলভিন যে কোনো একটা আমি ডিগ্রি সি লিখলাম। দেখো এখানে নিচে সেমি উপরে সেমি কেটে দাও, দিলে কি হবে, উপরে কিছু থাকবে 1 আর নিচে থাকবে কি ডিগ্রি সেন্টিগ্রেড। তাই একক লেখার সময় এই চিহ্নটা তখন পার হয়ে যায়, উপরে তো কিছু নেই, তাহলে পার ডিগ্রি সি অথবা কি এটা কেলভিন হতে পারে, কে দিতেও হবে বা কে, পার ডিগ্রি সি বা কে। তাহলে এর দেখলাম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কি পার ডিগ্রি সি বা কি পার কে। ঠিক আছে, ঠিক ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের এককও সেম হবে, পার ডিগ্রি সি বা পার কে বা প্রতি কে। আর আয়তন প্রসারণ গুণাঙ্কের একক সেম হবে, একই রকমভাবে হবে। তাহলে আমরা এখানে কি কি দেখলাম না, এখানে দেখলাম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক মানে দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু উষ্ণতা বৃদ্ধি। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক মানে কি ক্ষেত্রফল বৃদ্ধি বাই প্রাথমিক ক্ষেত্রফল ইন্টু উষ্ণতা বৃদ্ধি। ঠিক আয়তন প্রসারণ গুণাঙ্ক কি দেখলাম, আয়তন বৃদ্ধি বাই প্রাথমিক আয়তন ইন্টু উষ্ণতা বৃদ্ধি। তারপরে দেখলাম যে এদেরকে আলফা, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আলফা দ্বারা, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ককে বিটা দ্বারা, আর আয়তন প্রসারণ গুণাঙ্ককে গামা দ্বারা ডিনোট করা হয়। তারপরে কি দেখলাম না, এদের একক দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক দেখলাম দৈর্ঘ্য বৃদ্ধি মানে সেমি, আর প্রাথমিক দৈর্ঘ্য মানে সেমি, আর উষ্ণতা বৃদ্ধি মানে পার ডিগ্রি সেন্টিগ্রেড বা কেলভিন। তো এখানে সেমি কেটে দিলে কি উপরে কিচ্ছু নেই, মানে উপরে ফাঁকা, তারপরে ভাগ চিহ্নটা পার হয়ে গেল, তারপর ডিগ্রি সি অথবা কি এটাকে কেলভিনও লিখতে পারি, পার কেলভিন। এটা হলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক। সেমভাবে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের এককও এটাই হবে, আবার আয়তন প্রসারণ গুণাঙ্কের এককও এটা হবে। তাহলে দেখলাম দৈর্ঘ্য, ক্ষেত্র এবং আয়তন তিনটে প্রসারণ গুণাঙ্কের এককই একই, অর্থাৎ প্রতি ডিগ্রি সি, অর্থাৎ 1 ডিগ্রি সি উষ্ণতা বা 1 কেলভিন উষ্ণতা বৃদ্ধি করলে কতটা যাবে। ঠিক আছে, মানে উষ্ণতা যতটা বৃদ্ধি করবে তার উপর ডিপেন্ড করবে, অন্য কিছুর উপরে এই প্রসারণ গুণাঙ্ক নির্ভর করবে না। ঠিক আছে, এরপরে দেখব কি এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের সম্পর্ক। তো এটা একটু তুলে নাও কষ্ট করে, তাই মুছে দিলাম। নিজের মতো করে বলবে, কখনো মুখস্থ করবে না, মুখস্থ করলে ভুলে যায়, পরীক্ষা পর্যন্ত যাবেই না যতই বলো। তো আমরা তিনটে সম্পর্ক দেখছি, দেখো কীভাবে না, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের যদি আলফা হয় আর ক্ষেত্র প্রসারণ বিটা হয় আর আয়তন প্রসারণ গামা হয়, তো এই তিনটের মধ্যে সম্পর্ক এরকম, আলফা ইকুয়ালস টু বিটা বাই 2 ইকুয়ালস টু কি গামা বাই 3। এটাকে আরেকভাবে লেখা যায় 6 আলফা ইকুয়ালস টু 3 বিটা ইকুয়ালস টু 2 গামা। এটাও লেখা যায়, অনেকে এটাও লিখে দেয়, যেটাও একটা লিখলে হবে, আলফা ইকুয়ালস টু বিটা বাই 2 ইকুয়ালস টু গামা বাই 3, অথবা 6 আলফা ইকুয়ালস টু 3 বিটা ইকুয়ালস টু 2 গামা। ঠিক আছে, 6 আলফা ইকুয়ালস টু 3 বিটা ইকুয়ালস টু 2 গামা। এই সম্পর্কটা যে কোনো একটাকে পরীক্ষায় দিতে পারে। এরপরে একটা কোশ্চেন পড়ে যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের অনুপাত কত, বা আলফা বিটা গামা এর অনুপাত কত না 1 আলফা ইস টু বিটা ইস টু গামা ইকুয়ালস টু 1 ইস টু 2 ইস টু 3। কী দেখবো ওটা না, আমরা করতে পারি এইভাবে, আমরা একটা অঙ্ক করেছি, এটা ইকুয়ালস টু যদি কে ধরে দিই তাহলে আলফা ইকুয়ালস টু কে, বিটা ইকুয়ালস টু 2 কে, গামা ইকুয়ালস টু 3 কে। তাহলে এদের তিনটে অনুপাত কি কে ইস টু 2 কে ইস টু 3 কে, কেগুলো কেটে দিলে 1 ইস টু 2 ইস টু 3। তো অত কিছু জানার দরকার নেই, যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের অনুপাতটা কী হবে, এটা হচ্ছে অনুপাত, এটা কি অনুপাত। এই তিনটের পরীক্ষাতে এই কোশ্চেনগুলো কিন্তু দেয়, খুব ইম্পর্টেন্ট, 1 ইস টু 2 ইস টু 3। তাহলে এখান থেকে আমরা দেখলাম তিনটের সম্পর্ক, আলফা ইকুয়ালস টু বিটা বাই 2 ইকুয়ালস টু গামা বাই 3, অথবা কি 6 আলফা ইকুয়ালস টু 3 বিটা ইকুয়ালস টু 2 গামা। আর এই তিনটের অনুপাত অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের অনুপাত কি 1 ইস টু 2 ইস টু 3। ঠিক আছে, কমপ্লিট। এরপরে নেক্সট দেখব যে কঠিন পদার্থের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ হয়, আয়তন প্রসারণ হয়, আবার ক্ষেত্র প্রসারণ হয়, কিন্তু তরল কিংবা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কেবলমাত্র আয়তন প্রসারণটাই হয়। তো সেখানে আমরা দু রকম প্রসারণ দেখব, একটা প্রকৃত প্রসারণ আর একটা আপাত প্রসারণ। তা সেটা কী জিনিস চলো দেখা যাক। তো ফ্রেন্ডস, মনে করা যাক এ ও বি দুটো পাত্রের সেম পাত্র, একই রকম পাত্রের দুটোতেই তরল আছে, জল আছে মনে করা যাক। তো মনে করা যাক দুটো পাত্র দু রকম ধাতু দিয়ে তৈরি। তা মনে করা যাক এই ধাতুটা কী হবে না, এটা একটা কঠিন পদার্থ, তো এই কঠিন পদার্থের তাপ পেলে কী হবে না, এটা প্রসারিত হবে। আর মনে করা যাক এটা
অন্য কিছু দিয়ে তৈরি, যেটা প্রসারিত হবে না। তো এখন দুটোতে যদি সেম পরিমাণ উষ্ণতা বৃদ্ধি করি, তো দেখা যাবে এর ক্ষেত্রে কী হবে না, এর জলটা বাড়বে গরমে, তার সঙ্গে সঙ্গে কী হবে না, তার সঙ্গে সঙ্গে পাত্রও তো কিছুটা বাড়বে, অল্প হলেও বাড়বে তো, যেটা আমরা বুঝতে পারবো না। সেই বাড়ার জন্য কী হবে, মনে করা যাক এর ক্ষেত্রে জলটা উঠবে এতটা, কতটা উঠবে এতটা, বেড়ে গিয়ে এতটা উঠে গেল। কিন্তু এই পাত্র যদি না বাড়ে তাহলে এর ক্ষেত্রে জল কি আরও একটু বেশি উঠবে না, মনে করা যাক এতটা উঠবে, তাহলে এখান থেকে এইটা, তাহলে দেখবে এর ক্ষেত্রে কি পাত্র বেড়েছে বলে এর জলটা একটু নিচের দিকে আছে, যেহেতু পাত্র বেড়েছে জায়গাটা বেড়ে গেছে ফলে জলটা নিচের দিকে আছে, আর এর ক্ষেত্রে পাত্র না বাড়ার জন্য জলটা উপরের দিকে উঠবে না। হ্যাঁ, তো এর ক্ষেত্রে পাত্র বাড়ার জন্য এর একটা প্রসারণ হয়েছে, এর পাত্র না বাড়ার জন্য হয়েছে। তো প্রত্যেকটা পাত্র কিন্তু বাড়ে, এটা আদেও এটা পাওয়া যাবে না এরকম পাত্র, তবু আমি ধরে নিলাম। তো এর ক্ষেত্রে কি হলো, জলটার প্রকৃত প্রসারণ হচ্ছে এতটা, আর এর ক্ষেত্রে কিন্তু প্রকৃত প্রসারণ এটা নয়। কারণটা কি না, এর ক্ষেত্রে তো পাত্র বেড়ে গেছে, পাত্র বাড়ার জন্য কি কিছুটা জলটা কমে আসছে। এই প্রসারণ কি বলা হয়, আপাত প্রসারণ। কি বলা হয়, আপাত প্রসারণ। আর এটাকে প্রকৃত প্রসারণ বলা হয়। কী বলা হয়, এটা হচ্ছে আপাত, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এতটা গিয়েছে, আদৌ না এতটা, এর থেকে বেশি গিয়েছে, পাত্র বেড়েছে বলে কমে আছে, আর এটা কি পাত্র বাড়েনি বলে এতটা গিয়েছে, এটা হচ্ছে প্রকৃত। তো তরল এবং গ্যাসীয় পদার্থকে যেহেতু আলাদাভাবে উত্তপ্ত করা যায় না, কোনো পাত্রের উপরে রেখে উত্তপ্ত করতে হয়, তাই পাত্রের আয়তনকে যদি ধরে নিলে যে প্রসারণ হবে সেটা হচ্ছে আপাত প্রসারণ। ঠিক আছে, তো আপাত প্রসারণ কাকে বলা হয় না, কোনো তরল কিংবা গ্যাসীয় পদার্থের একক উষ্ণতা বৃদ্ধির জন্য যে পরিমাণ আপাত প্রসারণ ঘটে তাকে বলা হয় আপাত প্রসারণ গুণাঙ্ক। কি বললাম, কোনো তরল বা গ্যাসীয় পদার্থের একক উষ্ণতা বৃদ্ধির জন্য যে পরিমাণ আপাত প্রসারণ ঘটে তাকে বলা হয় আপাত প্রসারণ গুণাঙ্ক। আর প্রকৃত কীভাবে বলবো না, কোনো তরল বা গ্যাসীয় পদার্থের একক উষ্ণতা বৃদ্ধির জন্য যে পরিমাণ প্রকৃত প্রসারণ ঘটে তাকে বলা হয় প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। ক্লিয়ার? তাহলে আপাত প্রসারণ গুণাঙ্ক কি না, কোনো তরল বা গ্যাসীয় পদার্থের একক উষ্ণতা বৃদ্ধির জন্য যে পরিমাণ আপাত প্রসারণ ঘটে তাকে বলা হয় আপাত প্রসারণ গুণাঙ্ক। আর একক উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো তরল বা গ্যাসীয় পদার্থের যে পরিমাণ প্রকৃত প্রসারণ ঘটে তাকে বলা হয় প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। কমপ্লিট। তো এই আপাত প্রসারণ গুণাঙ্ককে গামা এ দ্বারা ডিনোট করা হয়, আর এটাকে বলা হয় গামা আর দ্বারা। এটা গামা রিয়েল আর এটা গামা এ। ঠিক আছে, তো এই দুটোর মধ্যে একটা সম্পর্ক আছে। দেখো এটা মানে কি, এটা মানে হলো তরলের যে প্রকৃত প্রসারণ হয়েছে, তার সঙ্গে কী হয়েছে না, তার সঙ্গে পাত্র প্রসারণটা বেড়ে গেছে না। এই দুটোর মধ্যে সম্পর্ক আছে, খুব সহজ একটা। মানে এটা আপাত প্রসারণ মানে কি, এটা হচ্ছে পাত্রের প্রসারণ ধরে, আর এটা প্রকৃত প্রসারণ, পাত্রের প্রসারণের ভেতর নেই। ঠিক আছে, তো এই দুটোর মধ্যে সম্পর্ক কি, চলো দেখা যাক। দেখো এটা কি, এটার ক্ষেত্রে পাত্রের কোনো প্রসারণ হয়নি, কিন্তু এটার ক্ষেত্রে হয়েছে। তো তার মানে এটা ইকোয়ালসটা আমি লিখতে পারি, অর্থাৎ গামা, লেখাটা হচ্ছে না, দাও একটু, দেখো গামা আর ইকোয়ালস টু কি, এই গামা এ তার সঙ্গে কি পাত্র বেড়ে গেছে না, তা পাত্রের প্রসারণকে আমি গামা জি দ্বারা ডিনোট করতে পারি, এটা গ্লাস, গামা জি। ঠিক আছে, তাহলে গামা আর এবং গামা জি। ঠিক আছে, তো তাহলে এটা কি গামা আর, অর্থাৎ গামা রিয়েল প্রকৃত, আর এটা গামা কি অ্যাপারেন্ট মানে আপাত, আর এটা গামা জি গ্লাস, অর্থাৎ এই পাত্রটার গামা। এটাই হচ্ছে আপাত প্রসারণ এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সম্পর্ক। এটা তুলে নাও। তাহলে আপাত প্রসারণ গুণাঙ্ক কাকে বলা হয় না, একক উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো তরল পদার্থ বা গ্যাসীয় পদার্থে যে পরিমাণ আপাত প্রসারণ ঘটে তাকে বলা হয় আপাত প্রসারণ গুণাঙ্ক। আর একক উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো তরল বা গ্যাসীয় পদার্থের যে পরিমাণ প্রকৃত প্রসারণ ঘটে তাকে বলা হয় প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। এই দুটোর মধ্যে সম্পর্ক কি না, গামা আর অর্থাৎ গামা প্রকৃত ইকুয়ালস টু কি গামা অ্যাপারেন্ট অর্থাৎ আপাত প্লাস গামা জি বা গ্লাস বা পাত্রের আয়তন। ঠিক আছে, তো তাহলে গামা আর ইকুয়ালস টু গামা এ প্লাস গামা জি, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তুলে দাও। এর ভিতরে দেখো আরেকটা কোশ্চেন পড়ে যে আপাত প্রসারণ গুণাঙ্ক এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি বড়। দেখো তো গামা আর ইকুয়ালস কি গামা এ প্লাস গামা জি, অর্থাৎ গামা এর সঙ্গে গামার একটা কিছুটা যোগ আছে না, অর্থাৎ এটা নিশ্চয়ই ছোট, এর সঙ্গে এটা কিছু যোগ করে সমান করতে হবে। তো তাহলে গামা এটা হচ্ছে ছোট আর গামা আর হলো বড়। ঠিক আছে, তাহলে গামা আর এখানে লিখতে পারি এরকম, গামা আর গ্রেটার দেন গামা এ। ঠিক আছে,
এটাও খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় এই কোশ্চেনগুলো দেয়। তো এইগুলো ভালো করে দেখে রাখবে, ভালো করে বুঝে রাখবে। তাহলে গামা আর ইকুয়ালস টু গামা প্লাস গামা জি, অর্থাৎ আপাত এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সম্পর্ক। আর আপাত প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কে বড় না প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বড়। ঠিক আছে, তো এই পর্যন্ত তুলে নাও, এরপরে আসছি। দেখো ফ্রেন্ডস, এরপরে হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্কের মান নির্ণয় করবো খুব সহজে। কীভাবে করছি দেখো না, আগের দিনে গ্যাসের আচরণ চ্যাপ্টারে আমরা কী দেখেছি না, চার্লসের সূত্রে গাণিতিক রূপ দেখেছি। সেটা কত না, ভিটি ইকুয়ালস টু কী দেখেছি, V0 অফ 1 প্লাস T/273, এটা দেখেছি। তো তো এটা কি ভিটি হচ্ছে T ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়ানোর ফলে আয়তন হয়েছে, আর এটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আয়তন, আর টিটা কি উষ্ণতা বৃদ্ধি বা তাপমাত্রা বৃদ্ধি, তাই তো। এখান থেকে দেখো এইটা গুণ আছে, এদিকে হলে ভাগ হয়ে যাবে না, VT/V0, VT/V0 ইকুয়ালস টু কি 1 প্লাস T/273, और দেখো VT/V0 এই প্লাস 1 এদিকে হলে কি -1 ইকুয়ালস টু কি এখানে থাকবে T/273 না। এখান থেকে দেখো এখানে V0 আমি লসাগু করি, V0 লসাগু করলে কী হবে, VT-V0 ইকুয়ালস টু কি T/273। তো এখান থেকে দেখো আর VT-V0/V0 ইন্টু এই টিটাকে নিচে নিয়ে চলে আসো, মানে গুণ আছে দিকে ভাগ করে দাও, ইকুয়ালস টু কি 1/273 না। কত হলো এটা, 1/273। আচ্ছা এখানে ভালো করে তাকাও তো, VT-V0/V0 অফ টি ইকুয়ালস টু 1/273। এটা আমি এখানে লিখে নিয়ে আমি বোঝাচ্ছি, VT-V0/V0 ইন্টু টি ইকুয়ালস টু কি 1/273। এদিকে ভালো করে তাকাও তো, এইটা কি টি ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির ফলে আয়তন বৃদ্ধি হয়েছে এতটা, আর আগে ছিল এটা, মানে এটা কি আলটিমেট কি আয়তন বৃদ্ধি পেয়েছে। তো এটা এখন হয়েছে আয়তন, এটা ছিল, তাহলে এটা আয়তন বৃদ্ধি বাই এটা কি প্রাথমিক আয়তন প্রথম অবস্থায়, আর এটা কি উষ্ণতা বৃদ্ধি। দেখো তো আয়তন প্রসারণ গুণাঙ্কের যে রাশিমালা সেটা কিন্তু এটাই আছে, যে আয়তন বৃদ্ধি বাই প্রাথমিক আয়তন ইন্টু উষ্ণতা বৃদ্ধি, এটাই তো আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা। তাহলে গামার মান কত হলো, 1/273 না। তাহলে গামা ইকুয়ালস টু কী হলো, 1/273। এটা কখন হবে, 1 ডিগ্রি সি উষ্ণতা বৃদ্ধি করলে, অর্থাৎ এটা কি ডিগ্রি সি পার ডিগ্রি সি অথবা পার কেলভিন, অর্থাৎ 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করলে কোনো তরল কিংবা গ্যাসীয় পদার্থে তার আয়তন কতটা বৃদ্ধি পাবে, 1/273 অংশ কি বাড়বে। আগের দিনে আমরা পড়ে এসেছি। তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্কের মান হলো 1/273। এটাকে ভাগ করে দিয়ে অনেক বইতে বড় করার দরকার নেই, তুমি শুধু এইটুকুই মুখস্থ করবে। ভাগ করে দিয়ে ওরা 0.00 সামথিং করেছে, 3.7 ইন্টু সামথিং করেছে, দরকার নেই, শুধু এইটাই। তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত দেখলাম, 1/273 ডিগ্রি আয়তন প্রসারণ গুণাঙ্কের মান দেখলাম গামা ইকুয়ালস টু 1/273 পার ডিগ্রি সি বা পার কেলভিন, যে কোনো একটা বললে হবে, পার ডিগ্রি সি বা পার কেলভিন। কমপ্লিট, খুব সহজে মনে রাখবে। তাহলে আমরা প্রথম থেকে আমি আবার বলে আসি কী বলেছি। প্রথমে দেখেছি আয়তন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, তারপর আয়তন প্রসারণ গুণাঙ্ক। ওগুলো কি বলেছি, একক দৈর্ঘ্যে কোনো কঠিন পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করলে যে পরিমাণ দৈর্ঘ্য বরাবর প্রসারণ হয় তাকে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। ঠিক ক্ষেত্র প্রসারণ কি, একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো কঠিন পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি সি বৃদ্ধি করলে যে পরিমাণ ক্ষেত্রফলে প্রসারণ হয় তাকে বলা হয় ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। সেমভাবে আয়তন প্রসারণ গুণাঙ্ক বার করেছি। তারপর তাদের রাশিমালা বার করেছি, কি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের রাশিমালা পেয়েছি কি দৈর্ঘ্য বৃদ্ধি বা প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু উষ্ণতা বৃদ্ধি। ঠিক ক্ষেত্র প্রসারণ আয়তন প্রসারণ গুণাঙ্কের রাশিমালা একইভাবে বার করেছি। আর প্রত্যেকটার এককও বার করেছি, দেখেছি কী হয়েছে, পার ডিগ্রি সি কিংবা পার কেলভিন। তারপরে কি দেখেছি না, তিনটে সম্পর্ক দেখেছি, আলফা ইকুয়ালস টু β/2 ইকুয়ালস টু গামা/3 বা 6 আলফা ইকুয়ালস টু 2 বিটা ইকুয়ালস টু 3 গামা। আর তিনটের আবার কি অনুপাত দেখেছি, 1:2:3। তারপরে এখানে দেখলাম কি, একটু আগে দেখেছি যে প্রকৃত প্রসারণ গুণাঙ্কের আপাত প্রসারণ গুণাঙ্ক। আর এখানে দেখলাম কি না, আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত, 1/273 পার ডিগ্রি সি। তো এই পর্যন্ত। এরপরে কি তাপ পরিবাহিত অঙ্ক আছে, সেটা বুঝিয়ে দিচ্ছি দেখো। তো ফ্রেন্ডস, এরপরে যে তাপ পরিবাহিতাঙ্ক বা তাপ পরিবাহিতা কি, তো দেখো মনে করা যাক একটা 3D পিকচার, একটা কার্ডবোর্ড বা কোনো একটা মানে তাপীয় সুপরিবাহীর একটা বোর্ড, বইয়ের মতো এরকম একটা বোর্ড। তো এরকম একটা বোর্ডের মতো জিনিস আছে, এর ক্ষেত্রফলটা এ, কোন ক্ষেত্রফল না পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে এ, আর এর দৈর্ঘ্য ডি, এর বেদ মোটা কতটা ডি। এবারে ধরলাম এর এই প্রান্তের সামনের প্রান্তের
উষ্ণতা হচ্ছে θ1 আর এই প্রান্তের উষ্ণতা θ2। তা আমার হিসাবের সুবিধার্থে ধরলাম θ1 গ্রেটার দ্যান θ2, অর্থাৎ এই সাইডের উষ্ণতা বেশি, ওই সাইডের উষ্ণতা কম। তো এদিকে θ1 এদিকে θ2, আর এটা পৃষ্ঠের ক্ষেত্রফল এ এবং ডি হচ্ছে বেদ। এবারে যদি কোনো একটা যন্ত্র দিয়ে তাপ এখানে পাঠানো হয়, তাহলে এই সাইডে তাপ পড়লে এই সাইড দিয়ে তাপ কি ওই সাইডে যাবে। এবার সেই যন্ত্র দিয়ে তাপ যদি টি সময় ধরে তাপ দেওয়া হয়, তাহলে কতটা তাপ যাবে আমার হিসাব করতে হবে। তা মনে করলাম তাপ পরিবাহিত হবে, সেই পরিবাহিত তাপের পরিমাণ হচ্ছে কিউব। কি আছে? কিউব, বড় কিউব। এই কিউবটা কার কার উপরে ডিপেন্ড করবে দেখো। প্রথমত এই কিউবটা না এই দুই প্রান্তের যে উষ্ণতার পার্থক্য যত বেশি হবে, এই কিউবটা তত বেশি হবে, অর্থাৎ তাপ পরিবাহিত এই প্রান্ত এই প্রান্তে কি বেশি যাবে, অর্থাৎ এক প্রান্ত থেকে তাপ আর এক প্রান্তে বেশি যাবে। কখন? না যখন না এই দুটোর মধ্যে পার্থক্য অর্থাৎ θ1 এবং θ2 পার্থক্য সব থেকে বেশি হবে, অর্থাৎ θ1 মাইনাস θ2 এটা কি সমানুপাতিক হবে কার? না এইটার সমানুপাতিক কী হবে? কিউব। কিউবটা এই দুটো যত বেশি হবে তত বাড়বে। আর কি না এই পৃষ্ঠের ক্ষেত্রফল যত বেশি হবে, অর্থাৎ এই ক্ষেত্রফলটা যত বেশি হবে তাপ তত পরিবাহিত হবে এক সাইড থেকে আরেক সাইড। তাহলে কার সমানুপাতিক? পৃষ্ঠের ক্ষেত্রফলের সমানুপাতিক। আর একটা কি? আর একটা হচ্ছে টি, অর্থাৎ যত বেশি সময় ধরে আমি তাপটা দেবো তত বেশি এক সাইড থেকে আরেক সাইডে যাবে তাপটা, তাই টি এর সমানুপাতিক। ঠিক আছে, তাহলে কি দেখলাম এখানে θ1 মাইনাস θ2, অর্থাৎ এই পার্থক্য যত বেশি হবে তাপ পরিবাহিত তত বেশি হবে, ক্ষেত্রফল যত বেশি হবে তাপ তত বেশি পরিবাহিত হবে, সময় অর্থাৎ তাপের যে সময় সেটা যত বেশি হবে এই কিউবটা তত বাড়বে। আর কি না এর যে বেদ আছে, মোটা আছে, পুরু আছে, সেই পুরু যত বাড়বে তার কী হবে? ব্যস্ত অনুপাতিক হবে, 1/d হবে। ঠিক আছে, ব্যস্ত অনুপাতিক। তো আমি গতদিনকে যে গ্যাসের আচরণ পড়েছি সেখানে দেখেছি এ প্রপোর্শনাল টু বি আর এ প্রপোর্শনাল টু সি হলে কি বাম দিক দুটো সমান, মানে প্রপোর্শনাল দিয়ে ডান দিক দুটো গুণ করতে হয় নাকি। ঠিক এখানে দেখো বাম দিক সবটাই সমান, এখানে কিছু নেই, মানে কিউব আছে, এখানেও কিউব আছে, এখানেও কিউব আছে। আমি এখানে একসঙ্গে করলে কি করতে পারি না কিউব প্রপোর্শনাল টু, দেখো উপরে কি কি থাকবে, উপরে প্রথমে আমি ধরলাম এ, তারপর θ1 মাইনাস θ2 ইন্টু টি বাই ডি। না দেখো এটা তিনটে উপরে আছে, তা গুণ তো আমি সাজিয়ে লিখলাম এ θ1 মাইনাস θ2, এটাও ঠিক রাখতে হবে যেভাবে আছে, আর এটা পরে লিখলাম, আগে লেখার উচিত ছিল। তারপরে কি নিচে আছে ডি, না তাহলে কিউ প্রপোর্শনাল টু এ অফ θ1 মাইনাস θ2 টি বাই ডি। ঠিক আছে, এবারে এই চিহ্ন তুলে সমান দিতে গেলে কি একটা ধ্রুবক দিতে হয়, আগের দিনে দেখেছি, তো আমি এখানে করছি, দেখো এইখানটা করছি। তা আমি এই কিউবটাকে ইকুয়াল চিহ্ন দিলাম, দিয়ে কী লিখবো কে একটা ধ্রুবক, তারপর কি আছে এ θ1 মাইনাস θ2 অফ টি বাই ডি। না হ্যাঁ, এই কেটা কি? কেটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, কেটা কি একটা ধ্রুবক, কেটা ধ্রুবক। এই কে কি বলা হয় না কে বলা হয়, এই কেটাকে বলা হয় তাপ পরিবাহিতাঙ্ক বা তাপ পরিবাহিতা। ঠিক আছে, এই কে কি বলা হয় না তাপ পরিবাহিতাঙ্ক বা তাপ পরিবাহিতা। এই এর এখান থেকে সংজ্ঞা নির্ধারণ করব, তো সেটা পরে। তাও আরও একবার বোঝাচ্ছি, তাপ পরিবাহিতাঙ্কের রাশিমালা দেখো না, তাপ পরিবাহিতা রাশিমালা কীভাবে বার করেছি না কিউবটা, অর্থাৎ তাপ পরিবাহিত হবে একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্তে কতটা না যত দুই প্রান্তে বা দুই পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য বেশি থাকবে। অর্থাৎ এই সাইডে মনে করো তাপ দিচ্ছি আর এই সাইডে তাপটা আমি দেখছি যে এইখান থেকে এদিকে আসছে কি, তা এই তাপটা কত জোরে এদিকে যাবে না যত এই দুই প্রান্তের উষ্ণতার পার্থক্য বেশি থাকবে। অর্থাৎ এখানে মনে করো 10 আছে এখানে, বা এখানে 10 আছে এখানে 0 আছে, তাহলে পার্থক্য কত? 10। তাহলে যতটা স্পিডে যাবে, যদি এখানে 50 থাকে আর এখানে 10 থাকে, পার্থক্য কত? 40 হবে, তত জোরে তাপটা যাবে। আর কি কিউবটা এর ব্যস্ত নেবে, এ মানে কি এই পৃষ্ঠের যে ক্ষেত্রফল, এই পৃষ্ঠের ক্ষেত্রফল যত বেশি হবে তাপটা তত বেশি পরিবাহিত হবে। আর কি না এইখান থেকে যত বেশি আমি তাপ বেশি সময় ধরে তাপ দেবো তত বেশি তাপ এদিকে চলে যাবে না, সেই টি এর সমানুপাতিক। আর কি এটা যত মোটা হবে, এটা মোটা যত বেশি হবে তত তার ব্যস্ত অনুপাতিক, অর্থাৎ উল্টো হবে, তাই সেটা উল্টে মানে ব্যস্ত অনুপাতিক। তাহলে এখান থেকে কিউগুলো নিলাম প্রপোর্শনাল টু এটা উপরে এটা উপরে এটা উপরে, এই তিনটে উপরে মানে উপরে দিলাম আর নিচে এটা দিলাম। এখান থেকে এই চিহ্ন তুলে সমান দিতে গেলে কি কে দিতে হয়, কে ধ্রুবক। এই কে কি বলা হয়? কে বলা হয় তাপ পরিবাহিতাঙ্ক, তাপ পরিবাহিতাঙ্ক। ঠিক আছে, তাপ পরিবাহিতাঙ্ক।
পরিবাহিতাঙ্ক, ঠিক আছে, এই কে বলা হয়। তো এর সংজ্ঞাটা কেমন হবে দেখো, চলো দেখা যাক। তো স্টুডেন্টস, তাপ পরিবাহিতাঙ্ক সংজ্ঞা দেখবো। তা তাপ পরিবাহিতার রাশিমালা আমরা কি দেখেছি? আমরা দেখেছি কিউব ইকুয়ালস টু কে অফ এ থিটা 2 মাইনাস থিটা 1 ইন্টু টি বাই ডি, নাকি? এখান থেকে দেখো তো, আমি যদি এটা বসাই, এ ডি ইকুয়ালস টু 1 বসালাম, অর্থাৎ 1 সেমি বসালাম। আচ্ছা, এ ইকুয়ালস টু অর্থাৎ ক্ষেত্রফল ইকুয়ালস টু কি 1 বসালাম, 1 সেন্টিমিটার স্কোয়ার। আর থিটা 2 মাইনাস থিটা 1 অর্থাৎ দুই পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য কত ধরলাম 1 ডিগ্রি সি। এবং টি যদি 1 হয়, টি হচ্ছে কত 1 সেকেন্ড হয়, তাহলে আমরা লিখতে পারি কি, কিউ ইকুয়ালস টু কে। তো এটা আমরা লিখতে পারি। তো তাহলে আমি সংজ্ঞা বলার সময় এমন বলবো, এটা কি বেদ, পুরু কিংবা দৈর্ঘ্য। তাই একক দৈর্ঘ্য এবং একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পদার্থের দুই পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য 1 ডিগ্রি সি হলে একক সময়ে বা 1 সেকেন্ডে ওই পদার্থের এক পৃষ্ঠ থেকে আর এক পৃষ্ঠে যতটা পরিমাণ তাপ পরিবাহিত হয় তাকেই বলা হয় তাপ পরিবাহিতাঙ্ক। কি বললাম? যে একক দৈর্ঘ্য এবং একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পদার্থের দুই পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য 1 ডিগ্রি সি হলে প্রতি 1 সেকেন্ডে বা প্রতি সেকেন্ডে ওই পদার্থের এক পৃষ্ঠ থেকে আর এক পৃষ্ঠে যতটা তাপ পরিবাহিত হয়। অর্থাৎ মনে করা যাক এটা একটা পদার্থ, এই পদার্থটা কী হবে না, মনে করলাম এর দৈর্ঘ্য হচ্ছে 1 সেন্টিমিটার, এর ক্ষেত্রফল হলো 1 সেন্টিমিটার স্কোয়ার। তো এই 1 সেন্টিমিটার দৈর্ঘ্য, 1 সেন্টিমিটার ক্ষেত্রফল এবং এই দুটোর মধ্যে পার্থক্য, উষ্ণতার পার্থক্য কত, মনে করলাম 1 ডিগ্রি সি। তাহলে 1 সেকেন্ডে এই মাথা থেকে এই মাথায় কতটা তাপ যাবে সেটাই হলো তাপ পরিবাহিতাঙ্ক। নিজের মতো করে বলার চেষ্টা করো, মুখস্থ কিচ্ছু করো না, সমস্ত কিছু নিজের মতো করে বলবে। ভৌতবিজ্ঞান মুখস্থ হয় না, মুখস্থ করলে ভুলে যাবে। তো তাপ পরিবাহিতাঙ্ক একক, এই সংজ্ঞাটা আমরা পড়েই ফেললাম যে একক দৈর্ঘ্য এবং একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পদার্থের দুই প্রান্তের বা দুই পৃষ্ঠের উষ্ণতা পার্থক্য 1 ডিগ্রি সি হলে প্রতি সেকেন্ডে ওই পদার্থের এক প্রান্ত থেকে আরেক প্রান্তের যে পরিমাণ তাপ পরিবাহিত হয় তাকে বলা হয় তাপ পরিবাহিতাঙ্ক। তো এরপরে নেক্সট কিছু কোশ্চেন আমরা দেখব, চলো সেগুলো দেখা যাক। তো ফ্রেন্ডস, এখানে আমরা কয়েকটা কোশ্চেন লিখেছি, তো কোশ্চেনগুলো অ্যান্সার করার চেষ্টা করব। প্রথমত দেখো, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের এসআই একক কী? তো আমি দুটো একক কিন্তু লিখেছি অলরেডি, পার ডিগ্রি সি অথবা কি পার কেলভিন। এই দুটোকে এইভাবে লেখা যায়, ডিগ্রি সি ইনভার্স আবার কেলভিন ইনভার্স। তো এটা হলো সিজিএস একক, এটা হলো এসআই একক। তো আমাকে বলে যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের এসআই একক কী, এটা তাহলে কেলভিন ইনভার্স কিংবা পার কেলভিন। এই এককটা কি, নিশ্চয়ই ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কেরও তো একই একক, আয়তন প্রসারণ গুণাঙ্কেরও তো একই একক। তাই যে কোনো একটা একক বললে এসআই কিংবা সিজিএস দেখে আমি এখান থেকে লিখে দিতে পারবো। এরপরে বলেছে লোহার প্রসারণ গুণাঙ্ক 12 × 10⁻⁶ সেন্টিমিটার ইনভার্স বলতে কী বোঝো? তো এখানে কি, এখানে সিজিএস আছে, তো মানে 1 সেমি দৈর্ঘ্য লোহা নিয়েছি, উষ্ণতা 1 ডিগ্রি সি বৃদ্ধি করেছি, তার যতটা আয়তন বেড়েছে, কতটা আয়তন বেড়েছে, কতটা দৈর্ঘ্য বেড়েছে না 12 × 10⁻⁶ সেমি, এতটা আয়তন বেড়ে গেছে। তো তাহলে বলার সময় কীভাবে বলবো যে 1 সেমি দৈর্ঘ্যের লোহার দণ্ডের উষ্ণতা 1 ডিগ্রি সি বৃদ্ধি করলে লোহার দৈর্ঘ্য বরাবর 12 × 10⁻⁶ সেন্টিমিটার প্রসারণ ঘটবে। কি বললাম? 1 সেমি দৈর্ঘ্যের লোহার উষ্ণতা 1 ডিগ্রি সি বৃদ্ধি করলে লোহার দৈর্ঘ্য বরাবর প্রসারণ হবে 12 × 10⁻⁶ সেন্টিমিটার। ক্লিয়ার? এরপরে প্রশ্ন দিয়েছে দেখো, জলের ব্যতিক্রম প্রসারণ বলতে কী বোঝো? ব্যতিক্রম প্রসারণ বলতে সমস্ত পদার্থের কী হয় না, তাপ দিলে তার প্রসারণ ঘটে দৈর্ঘ্য বরাবর কিংবা ক্ষেত্রফল বরাবর কিংবা আয়তন বরাবর। কিন্তু জলের ক্ষেত্রে দেখা যায় শূন্য থেকে যখন 4 ডিগ্রি সি পর্যন্ত তাপমাত্রা বাড়াবো তখন কী হবে, আয়তন না বেড়ে আস্তে আস্তে কমে যাবে। এরপরে যখন 4-এর পরে আবার যখন উষ্ণতা বাড়াবো তখন আস্তে আস্তে আয়তন বাড়তে থাকবে। অর্থাৎ 0 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত জলের কি ব্যতিক্রম প্রসারণ ঘটে, নাকি উল্টো বাড়ার কথা কিন্তু কমছে। তো এই বলার সময় এমন বলবো যে জলের ক্ষেত্রে উষ্ণতা 0 থেকে 4 ডিগ্রি সি বৃদ্ধি করলে আয়তন বৃদ্ধি না পেয়ে কমতে থাকে, এই ঘটনাকে জলের ব্যতিক্রম প্রসারণ বলা হয়। কি বলবো না, জলের ক্ষেত্রে 0 থেকে 4 ডিগ্রি সি উষ্ণতা বৃদ্ধি করলে আয়তন বৃদ্ধি না পেয়ে আস্তে আস্তে কমতে থাকে, এই ঘটনাকে জলের ব্যতিক্রম প্রসারণ বলা হয়। তো এই কোশ্চেনগুলো দিলাম, আর কোশ্চেন বইতে আছে, তোমরা নিজেরা প্র্যাকটিস করবে।
আর স্টুডেন্ট তোমরা ভালো করে এই চ্যাপ্টারটা ভালো করে পড়বে, খুব সহজ চ্যাপ্টার, নিজেদের মতো করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে বুঝে। আর বুঝতে না পারলে কমেন্ট করবে, আমরা বোঝানোর চেষ্টা করব। আর চ্যানেলটা যদি ভালো লাগে, এই ভিডিওগুলো যদি সত্যি তোমার কোনো উপকার আসে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে যাতে সবাই দেখতে পারে। তো আজকে এই পর্যন্ত।